প্রিয় প্রণয়িনী লিখেছেন জান্নাত নুসরাত। 52 প্রথম অংশ। নুসরাত ইসরাতকে ইশারার সাথে করে একটা চিরকুট দিয়েছে। চিরকুটে বাংলা অক্ষরে লেখা। ইসরাতের কাছ থেকে চিরকুটটা চেয়ে নিয়ে যখন জাইন চোখের সামনে তুলে ধরে, তখন তার মুখের বিশ্রী পরিবর্তন হলো। মুখ উল্টে বমি করার ভাবভঙ্গি করে বলল, মানুষের লেখা নাকি এটা? মনে হচ্ছে কেউ তেলাপোকা ছেড়ে দিছে, তেলাপোকা দিয়ে লিখিয়েছে। কয়েক সেকেন্ডের জন্য সে থামল। অতঃপর ইসরাতের কাছে চিরকুট ফিরিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কি লিখেছে ও এখানে? ইসরাত চিরকুটটা নিজ মনে পড়তেই লজ্জায় মুখ লাল হয়ে আসলো। চোখের চামড়া কুঁচকে গেল, কান গাল গরম হয়ে আসলো। জাইন আবারও তাড়া লাগালো, কি লিখেছে বলে। ইসরাত ধীর স্থির ভঙ্গিতে নিজের মতো করে কিছু অংশ বাদ দিল, আর কিছু অংশ বলল। প্রিয় ইসরাত, অপ্রিয় জাইন ভাই, ইসরাত আমার শ্রদ্ধা ও ভালোবাসা নেবে, কিন্তু জাইন ভাই মোটেও তা নিবেন না। আপনাদের বিবাহ হতে আমার বিন্দুমাত্র আগ্রহ না থাকলেও। ইসরাত থামল। জাইন আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, এরপর কি লিখেছে? ঠোঁট উল্টালো সে, বলল, কালো কালার চাঁদের ইমোজি আর্ট করে দিয়েছে, বাকি এটুকু লিখেনি। জাইনের আগ্রহ এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। ইশারায় বলল, পরেরটুকু পড়ুন। ইসরাত আবারও শুরু করলো, তো এই কথা অর্ধেক থাক, বেশি বোঝার প্রয়োজন নাই। কি বলছিলাম আমি? হ্যাঁ, যা বলছিলাম, আপনাদের বিয়েতে আমি কালো কাপড় পরেছিলাম কেন জানেন? জানেন না তো, জানার দরকারও নাই। বেশি জানাশোনা হয়ে গেলে ধরনের বুকে তার জীবনই ফুরিয়ে আসে। আপনাদের আমি 2টো টিকিট দিব মালয়েশিয়ায় যাওয়ার জন্য, সোজা ভাষায় বললে হানিমুনে যাওয়ার জন্য। আপনারা দুজন সেখানে গিয়ে ঘুরে আসুন কয়েকদিনের জন্য। মালয়েশিয়ার টিকিট আছে খামের ভেতর। জাইন ঝটফট খাম খুলতে বেরিয়ে এলো 2টো কাগজের টুকরো। তার উপর বাচ্চাদের মতো এবড়ো হাতে লেখা মালয়েশিয়ার টিকিট। না চাইতেও জাইনের মুখ দিয়ে বেরিয়ে এলো, এটা কি, কোথাকার টিকিট? ইসরাত শব্দ করে হেসে ফেলল, বলল, এটাই মালয়েশিয়া যাওয়ার টিকিট। টিকিটের জায়গায় লেখা বাংলা অক্ষরে, বিকিনি পরে জাইন ভাইকে সারপ্রাইজ দিয়ে একদম হুঁশ উড়িয়ে দিস, তাহলে জাইন ভাই খুশি হয়ে আমাকে টাকা দিয়ে দেবে। এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আর মোটেও আমাকে অশ্লীল বলবি না। আমি অশ্লীল সেটা আমি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরশ ভ্রু গোছালো সামান্য, চোখ দুটো কুঁচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তীক্ষ্ণ চোখে চেয়ে জিজ্ঞেস করলো, তুই জানলি কেমনে? নুসরাত সে কথার উত্তর দিল না। মৃদু হাসলো, ঠোঁটের কোণ বাঁকিয়ে। নিজের মাথায় আঙুল দিয়ে ট্যাপ ট্যাপ করে দেখালো। মস্তিষ্ক আছে যার সে ভালো বুঝবে। আরশ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, চল বাড়ি ফিরি। নুসরাত কপাল কুচকানো মুখে জানতে চাইল, বাড়ি ফিরবো কেন? টাকা দিবেন না? আরশ অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিসের টাকা? আরশকে এমন নাটকীয় ভঙ্গিতে অবাক হতে দেখে নুসরাত রেগে গেল। মিথ্যুকটা এভাবে বলতে পারলো? ক্ষোভে লাল হওয়ায় মুখটা নিয়ে কতক্ষণ চেয়ে থেকে বলে উঠল, টাকা দিবেন না যখন, তাহলে কেন বলেছিলেন দিবেন? কখন, কোথায়, কোন সময়? এক্সাক্ট টাইমটা, লোকেশনটা বল। নির্লিপ্ত বসে থাকা আরশের অবাকতা নুসরাতকে ঠেলে দিল অসীম রাগের দিকে। নিয়ন্ত্রণ হারিয়ে তেড়ে গেল আরশের দিকে। কিছু বুঝে ওঠার আগেই 2 হাতে চুল চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে চেঁচালো, একদম মিথ্যা কথা বলবেন না আরশ ভাই, আমি আপনাকে খুন করে ফেলবো। আরশ নিজের চুল মেয়েলি হাত থেকে অনায়াসে ছাড়িয়ে নিল। এক হাতে চেপে ধরে হিসিয়ে বলল, দেখি খুন কর, তোর সাহস কত দেখবো আজ। ক্রোধে অন্ধ হয়ে আসলো মেয়েটা, চোখে গলায় অসহায়ত্ব। আপনি আমার সাথে এমন করতে পারবেন না, আমি না আপনার ভাই। কথা শেষে আরশের মোবাইলটা ছুঁড়ে নিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। কভার খুলে কার্ড বের করতে করতে বলল, এর ভেতরের সব টাকা আমার। আরশ শ্লাঘ
করলো, বলল আচ্ছা। খাটিয়া থেকে নেমে নুসরাতের হাত চেপে ধরলো, গাড়ির দিকে হাঁটলো ভাবলেশীন ভঙ্গিতে। পেছন থেকে নুসরাত উকি দিয়ে দিল, ডাকলো, আরশ ভাই। হুম, আপনার ইনকাম সোর্স কি? আরশ ঘাড় বাঁকিয়ে পিছনে ফিরল, দেখলো নুসরাতের উচ্ছ্বাসিত চেহারা। উত্তর না দিয়ে চুপচাপ হাঁটতে লাগলো সম্মুখে। নুসরাত আবারও ডাকলো, আরশ ভাই। কয়েক সেকেন্ডের জন্য থামলো, বলল, বলুন না, আপনার ইনকাম সোর্স কি? বললে কি আমি আপনার ভাগেরটা খেয়ে নিব? বলুন না প্লিজ। আরশ ঘাড় বাঁকিয়ে আবারও তাকালো ডিম্বাকৃতির মতো চোখগুলোর দিকে। গম্ভীর গলায় বলল, আছে কিছু একটা। নুসরাত চিরবিড়িয়ে উঠল, আছে মানে কি? আছেটা কি সেটাই তো জানতে চাচ্ছি। আরশ উত্তর দিল না, হয়তো প্রয়োজন বোধ করল না। মুখ কঠিন করে বলল, এত জেনে কী লাভ হবে? তাই বলে কিছু বলবেন না? না। আরশ ফ্রন্ট সিটের দরজা খুলে দিল, ইশারায় দেখালো ভেতরে বসার জন্য। নুসরাত সিটে বসতেই আরশ ড্রাইভিং সিটে গিয়ে বসল। গাড়ি স্টার্ট দিতেই নুসরাত বিড়বিড় করল, শালা আস্ত খাটাস, মনে হয় সুদ ঘুষ খায়। আরশ ঘাড় বাঁকিয়ে একবার নুসরাতকে দেখে গাড়ি চালাতে মনোযোগী হলো। গাড়ির কংক্রিটের রাস্তা দিয়ে নরম আলোয় ঝিকমিকি খেলায় সুপ্ত ধুলো মাখিয়ে এগিয়ে চলল। মেইন রোডে উঠে আসতেই নুসরাত কিছু একটা দেখে চেঁচালো, আরশ ভাই, গাড়ি থামান। আরশ গাড়ি থামাতে থামাতে নুসরাত দরজা খুলে হন্তদন্ত পায়ে দৌড়ালো মেইন রোডের চলাচলরত গাড়ির সামনে দিয়ে। অতঃপর হারিয়ে গেল রাস্তার ওপাশে। আরশ গাড়ি একপাশে পার্ক করে রেখে বের হলো, মুখে ওয়ান টাইম মাস্ক লাগিয়ে। চোখ মুখ কুঁচকে অপেক্ষা করলো রোড পরিষ্কার হওয়ার। গাড়ি কমে আসতেই ধীর পায়ে সামনে এগোলো। যতক্ষণ গিয়ে রাস্তার ওপাশে পৌঁছালো ততক্ষণে দেরি। নুসরাত মাটিতে গড়াগড়ি খেয়ে পেঁজা তুলোর মতো সাদা মোলায়েম দেখতে খরগোশের ভিডিও তৈরি করছে। বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলছে তাদের। কখনো পিছনে এসে শটান হয়ে দাঁড়ানো আরশকে দেখেনি, তখনও সে পিছনে এসে শটান হয়ে দাঁড়ানো আরশকে দেখেনি। খরগোশের দোকানদারের দিকে তাকিয়ে হাস্যরস মুখে জিজ্ঞেস করলো, খরগোশগুলোর দাম কত? একটা মহিলা খরগোশ আর একটা পুরুষ খরগোশ, দুইটা 1200 টাকা। নুসরাত কতক্ষণ খরগোশ যুগলকে দেখল তীক্ষ্ণ চোখে। তাদের এমন প্রেমলীলা তার চোখে বিষ মনে হলো। ঈর্ষান্বিত চোখে খরগোশকে দেখে নিয়ে বলে উঠল, সব পুরুষ খরগোশগুলা দিয়ে দেন। দোকানদাররা অবাক কণ্ঠে বলে উঠল, কিতা কইলেন? নুসরাত আগের মতো ভাবলেশীন কণ্ঠে বলল, বলেছি সব জোড়া খরগোশ থেকে পুরুষগুলো দিয়ে দিতে। পেছন থেকে গলা খাকারি দিয়ে শব্দ হলো। নুসরাত পেছনে ফিরতেই আরশ অত্যাধিক বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলে উঠল, 2 জোড়া মিলিয়ে দিন। নুসরাত গোদ হল, বলল, না, আমার সবগুলো পুরুষ চাই। সব পুরুষ দিয়ে তুই কি করবি? আরশের বেহুদা প্রশ্নে নাক ফুলিয়ে তাকালো নুসরাতের দিকে, বলল, প্রেম করব, আর কিছু? মাটিতে গড়াগড়ি খাওয়া নুসরাতের দিকে চোখ সরিয়ে আরশ দোকানদারের দিকে তাকালো, বলল, সবগুলো দিয়ে দিন। দোকানদারের গলায় বিস্ময় ভাব, জিজ্ঞেস করলো, সবটি নিতাইননি? আরশ ও তার মতো করে বিড়বিড় করে বলল, জি, সবটি নেব। অতঃপর 4 জোড়া খরগোশ বগলদাবা করে খুশি মনের সামনে এগোলো নুসরাত। আরশ তার উপচে পড়া খুশি দেখে শুধালো, খরগোশ খুব পছন্দ? নুসরাত মাথা দোলালো উপর নিচ, বলল, খুব। কিছু সময় নীরবতা নেমে আসলো দুজনের মাঝে। রাস্তা পার হওয়ার সময় নুসরাত আরশকে রেখে দৌড় মেরে চলে যাওয়ার আগেই আরশ মুঠোতে পুরে নিল তার হাত। নুসরাত একবার তাকিয়ে দেখল, তার বিরক্ত মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলো, হাত ধরেছেন কেন আরশ ভাই? আরশ মৃদু শব্দে আওড়ালো, গাড়ি দেখে চলতে হবে। তো আপনি দেখে চলুন না, আমাকে দেখে চলতে বলছেন কেন? মুখ ভরে শ্বাস ফেলে বলল সে, যেহেতু আমার সাথে এসেছিস সেহেতু বাড়ি না পৌঁছানো পর্যন্ত তুই আমার রেসপন্সিবিলিটি, অ্যান্ড ইউ নো
না, আমি আমার দায়িত্বের কাজ কতটা গুরুত্ব সহকারে করি। কথা শেষে আরস মুখে জিপার টানলো। নুসরাত হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলো অনেক, কিন্তু আরস ছাড়লো না। রাস্তা পার হলো আরসের হাত ধরে। নুসরাতের কাছে মনে হলো সে লেদা বাচ্চা, যে কিন্ডারগার্টেনে পড়ে, আর আরস তার গার্ডিয়ান। নাক মুখ কুঁচকে আরসের ছায়ার তলেই হাঁটলো। 2 মিনিট চুপ থাকার পর আরসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার কি পছন্দ আরস ভাই? ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি? বলেছি আপনার কোন প্রাণী পছন্দ? তুই পছন্দ। নুসরাত বাঁ পাশে মাথা দোলালো, বলল, আরে সেটা না, বাহিরের প্রাণী কোনটা পছন্দ? আরস আবারও নির্বিকার চিত্তে ঘুরিয়ে পেঁচিয়ে একই উত্তর দিল, বাহিরের প্রাণী পছন্দ হতে যাবে কেন? ঘরের ভেতর একটা প্রাণী চোখের সামনে থাকতে। নুসরাত কিল বসাতে গিয়েও হাতের খরগোশছানাগুলোর জন্য পারল না। চোখ পাকিয়ে বলল, আরে বলুন না কোনটা পছন্দ? আরস ঘাড় বাঁকিয়ে দেখলো কয়েক সেকেন্ডের জন্য নুসরাতকে। নিজের দিকে আরসের এমন খেয়ে ফেলা লোক দেখে নুসরাত লাফিয়ে উঠল, চোখ সরান, চোখ সরান, এভাবে তাকাতে না করেছি না কতদিন? চোখ সরান। আরস চোখ সরালো না, গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে আসলো নুসরাতের কানের কাছে, সামান্য ঠোঁটের স্পর্শ লাগালো কানের লতিতে। তবুও ভাবাবেগ হলো না তার। গলায় আওয়াজ খাদে নামিয়ে হিসিয়ে আওড়ালো, সোয়ান। অতঃপর সেকেন্ড কয়েক সময় নিল। গুরু গম্ভীরতা কণ্ঠে বজায় রেখে রাশভারী গলায় জিজ্ঞেস করার মতো করে বলল, ডু ইউ নো হোয়াট ইজ সোয়ান, মাই বিলাভড র্যাবিট? আরস নুসরাতের উত্তর অপেক্ষা করল না, সোজা হয়ে দাঁড়ালো, যেমন বিরক্তি আর নির্লিপ্ততা নিয়ে এসে নুসরাতের সম্মুখে দাঁড়িয়েছিল তেমন করে গাড়িতে গিয়ে বসে পড়ল। যেতে যেতে শক্ত করে গাল টেনে দিল দুদিকে। ব্যথায় চোখ দুটো ভরে উঠল। ঝাঁঝালো ব্যথায় মুখ চোখা করে থু করে একদলা থুথু কংক্রিটের রাস্তায় ফেলতেই দেখল মিটিমিটি রক্তের আবির্ভাব। মুখ কুঁচকে গালি দিল, শালা মাইনকার নাতি। সে ওখানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ গালাগাল করলো আরসকে। জানতেও পারল না, এমনকি টেরও পেল না কথা শেষে আরস কি সূক্ষ্মভাবে তার চুলের ভাঁজে চুমু খেয়েছে। শাহেদ খান আর রুমি খান এসেছেন মাহাদিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাদের আপ্যায়নের কমতি রাখা হচ্ছে না। বন্ধুর সাথে গল্প শেষে আছরের নামাজের জন্য বাড়ি থেকে বের হলেন হেলাল সাহেব। শাহেদ খানকে নামাজে যাওয়ার কথা বললেও তেমন একটা আগ্রহ দেখালেন না, তাই বন্ধুকে বাসায় রেখেই টুপি মাথায় দিয়ে বাড়ির চৌকাঠ পেরিয়ে বের হলেন। নাসির মঞ্জিলের সামনে গাছগুলোতে নুসরাত পানি দিচ্ছিল মনোযোগ সহকারে। হেলাল সাহেবকে বের হতে দেখেই একবার তাকিয়ে আবার অবজ্ঞা করার মতো না দেখা করলো। হেলাল সাহেব নিজেও কিছু বললেন না। গেট লক করে পিছু ঘুরতে ভূতের মতো চোখের সামনে উদয় হলো একজন ফকির। হাত পেতে চাইল কিছু টাকা। হেলাল সাহেব কৃপণতা করলেন না, পাঞ্জাবির পকেট থেকে 100 টাকার কড়কড়ে একটা নোট বের করে ধরিয়ে দিলেন। মসজিদের উদ্দেশ্যে পা বাড়াতেই গা জ্বালানো একটা কথা ভেসে এলো, এত দান সৎকার করলে লাভ কি? আপনজনের তো হৃদয় পুড়িয়ে ছাই করে দিয়েছেন, কবুল তো হবে না এসব। সহসা হেলাল সাহেবের পা থমকালো। তড়াক করে পিছনে ফিরে জিজ্ঞেস করলো, তোর কোনো সমস্যা আমি দান করলে? নুসরাত স্লাগ করলো, বলল, আমি কখন বললাম আমার সমস্যা? আশ্চর্য। দুপা আগালেন ভদ্রলোক। কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, তাহলে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছিস কেন? নুসরাত নিরুদ্বেগ ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। হাতের পটলা ধারা পানি দিতে দিতে বলল, হাদিসের আলোকে বলেছি। হাদিস জানেন না আপনি? না, জানি না, সব তুই জানিস। কথা শেষ করে ধূপধাপ পা ফেলে সামনে এগোলেন। নুসরাত পেছন থেকে আবারও ডাকলেন, শ্রদ্ধেয় আব্বার ভাই, ইসরাতের শ্বশুর। হেলাল সাহেবের পা থমকালো, নাক মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেললেন। বিড়বিড় করলেন, মানুষের কোনো আকৃতি নেই এই মেয়ের ভেতর। নুসরাত শুনে ফেলল, বলল, কোথায় মানুষের আকৃতি নেই? সব দিকে তো আমার মানুষের আকৃতি আছে। হাত পা এগিয়ে দেখালো, অতঃপর নাক চেপে দেখালো। আকস্মিক হেলাল সাহেব জোরালো গলায় চেঁচিয়ে উঠলেন,
তুই নাক দেখিয়ে কি বোঝাতে চাচ্ছিস? তোর নাক আছে, আমার নেই? তোরটা সরু সরু, আমারটা মোটা? নুসরাত বিস্মিত চোখে তাকালো, মিনমিন করে বলল, সেটা কখন বললাম? মাত্র বলেছিস, মাত্র। নুসরাত শব্দ করে হেসে ফেলল, বলল, বাচ্চাদের মতো করছেন কেন আপনি? নুসরাতের কথায় আরও জোরে চেঁচিয়ে উঠলেন, বাচ্চাদের মতো করবো না তো কি করব? তুই আমার নাক নিয়ে ঠাট্টা করছিস আর আমি বসে বসে দেখব? তো আপনার নাক মোটা, সেটা আপনি আপনি কি অস্বীকার করতে পারবেন? তোর কোনো সমস্যা আমার নাক মোটা হলে? আমি কখন বললাম আমার সমস্যা হচ্ছে? নাক পটলের মতো আপনার সমস্যা হওয়ার সমস্যা হওয়ার কথা তো আপনার। হিলাল সাহেব কথার পেরিয়ে উঠলেন না, তাই গুরুম গুরুম ঢাকিয়ে চলে গেলেন। নুসরাত চেয়ে থাকলো ওনার যাওয়ার দিকে। বাতাসের সাথে উচ্চস্বরে ভেসে এলো, এত বেয়াদব মেয়ে তো এই বংশে একটাও নেই। এটা কার মতো বেয়াদব হয়েছে আল্লাহ ভালো জানে। নুসরাত গাছের গোড়া থেকে দূর্বা ঘাস ছেটে ফেলতে ফেলতে বলল, একদম আপনার মতো হয়েছি। আমাদের দুজনের মাঝে কত মিল বড় আব্বু। দেখুন, দুজনে আমরা ধান্দাবাজ। দুনিয়ার সব আকাম কুকাম করে আল্লাহর ঘরে টাকা দিই, নামাজ পড়ি। মাগরিবের পর থেকে নাসির মঞ্জিল নুসরাতের চিৎকারের ধমকে কেঁপে উঠছে। হাত পা দুদিকে ছড়িয়ে বসে মাথায় হাত দিয়ে আঘাত করছে তা আর কাঁদছে। নুসরাতের মেকি কান্নায় সকলের দুঃখ লাগার থেকে বিরক্তি লাগছে বেশি। পুরো বাড়ি মাথায় তুলে রেখেছে সে। মাহাদি নিজেও নুসরাতের কষ্টে দুঃখ পাচ্ছে। চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে কষ্টের ছাপ। নুসরাতের মরা কান্না দেখে যখন নাজমিন বেগম জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তখন নুসরাত যা উত্তর দিল তা শুনে মেজাজ আরও খারাপ হয়েছে ওনার। আইডি হ্যাক হয়ে যাওয়ায় কেউ এমন মরা কান্না জুড়তে পারে তা ভেবে পেলেন না তিনি। নুসরাতের হাই হুতাশ এক পর্যায়ে আরও বৃদ্ধি পেল। আরশ পাশে বসে তার কান্নাকাটি দেখছিল। চিৎকারের গতি যখন কমে আসলো, আপেল কামড় বসিয়ে ভীষণ ব্যথিত স্বরে বলল, সুন্দরী তো লাগছিল জোরে জোরে কান্না করছিলি যখন, এখন কেমন পানসে লাগছে। নুসরাত পিছু ফিরল, আরশকে জিজ্ঞেস করলো, আরও জোরে চিৎকার দিব? হ্যাঁ। আরশের উৎসাহে নুসরাত গলা ফাটিয়ে আরও চিৎকার দিল। গলায় আওয়াজ রুম থেকে মিলিয়ে যাওয়ার পূর্বে নাজনীন বেগমের জুতা জোড়া এসে পড়ল নুসরাতের কোলের ওপর। দূর থেকে দেখা গেল রাগে ক্ষোভে তপ্ত হয়ে এগিয়ে আসা নাজনীন বেগমকে। গলা ফাটিয়ে গালি দিলেন, চুতমারানির মেয়ে, আজ তোর একদিন কি আমার একদিন। চুলের মুঠি ধরে ঠাস করে জুতার বাড়ি বসাতে যাবেন তার পূর্বে নুসরাত লাফ দিয়ে উঠে গিয়ে আরশের পিছনে দাঁড়িয়ে গেল। সহসা জুতার বাড়ির হাত থেকে নুসরাত বেঁচে গেলেও আরশ নিজের কাঁধ বাঁচাতে পারল না। গায়ের চামড়া জ্বলে উঠল বাড়ির প্রকোপে। নাক মুখ কুঁচকালো, মুখ দিয়ে বেরিয়ে আসলো ব্যথিত স্বর, আহ।